নমস্কার সকলকে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এখানে পিএসসি মিসলেনিয়াস মেন ওরিয়েন্টেড আরও একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। টপিকটার নাম ইন্দাস ওয়াটার ট্রিটি। তা আমার পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষায় অবশ্যই এই টপিক থেকে আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে, এবং এটা টোটাল 15 মার্কসের উপরে বলতে পারো টপিকটা হবে, যেখানে যে পয়েন্টগুলোর উপর বেস করে আমরা এটা লিখবো সেই পয়েন্টগুলো হচ্ছে, প্রথমেই একটা কি না তোমাকে ভূমিকা দিতে হবে, মানে ইন্ট্রোডাকশন, যেখানে তুমি এই সন্ধিটা সম্পর্কে বলবে। নেক্সট হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটিটা কি, কবে শুরু হয়েছে ইত্যাদি ইনফরমেশান তুমি দেবে। তারপর ডিসপিউটেড রেজলিউশন, বিরোধ নিষ্পত্তি হওয়ার উপায়গুলো তুমি বলবে। এছাড়া কি না সিন্ধু জল চুক্তি স্থগিতের প্রভাব, অর্থাৎ ভারতের ক্ষেত্রে কি প্রভাব হয়েছে, পাকিস্তানের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করেছে সেটা, এবং এই ইন্দাস ওয়াটার ট্রিটিকে কেন্দ্র করে অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও তোমাকে আলোচনা করতে হবে তোমার টপিকের মধ্যে। এবং সর্বশেষ তুমি যেটা দেবে হচ্ছে একটা উপসংহার। টপিকটা আবারও বলছি, টপিকটা 15 নম্বরের একটা টপিক থাকবে। তো আমাকে পরীক্ষা দিতেই পারে যে ইন্দাস ওয়াটার ট্রিটি সম্পর্কে তুমি যেটা জানো লেখো। তো এই প্রসঙ্গে লিখতে গিয়ে প্রথমেই যেটা লিখতে হবে সেটা আমি বলেছি কি না ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনের রেসপেক্টে দেখো তোমাকে কি লিখতে হবে। তো ভূমিকা ও ইন্ট্রোডাকশনের মধ্যে তোমাকে লিখতে হবে, আমি বাংলাটা ধরে বলছি, আবার মাঝে মাঝে ইংলিশের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। যার যে ভাষায় সুবিধে সে সেই ভাষায় লিখবে। তবে লেখার ক্ষেত্রে একটা জিনিসই ডিসক্লেমার আমি বারবার বলে থাকি, যে লেখা যেন সঠিক হয়, ডেটা যেন ঠিকঠাক থাকে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স লিখতে গেলে ডেটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার পাবে না, বা একদম কেটে জিরো দিয়ে দিতে পারে। দেখো প্রথমে কি বলেছে, ভারত ঘোষণা করেছে 1960 সালের সিন্ধু জল চুক্তি, যেটাকে বলছে ইন্দাস ওয়াটার ট্রিটি, তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে যতক্ষণ না পাকিস্তান সাম্প্রতিক সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে। তাহলে পাকিস্তান যতদিন পর্যন্ত না সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করছে ততদিন পর্যন্ত ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তি যেটা হয়েছিল 1960 সালে সেটা বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ভারত সরকার। স্থগিত শব্দটি সাময়িকভাবে ব্যবহার বন্ধ বা স্থগিত রাখার অবস্থাকে বোঝায়, তবে এটি আন্তর্জাতিক চুক্তি আইনের অধীনে আইনত স্বীকৃত ধারণা নয়। তাহলে স্থগিত বলতে আমরা কি বুঝি, স্থগিত বলতে কোনো ব্যাপারকে আমরা কি বুঝি না ইনিশিয়ালি স্টপ করা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে কি ইনিশিয়াল স্টপ এটা করা যায় না যায় না? ভারত কি চুক্তি লঙ্ঘন করলো? পাকিস্তানের কোনো স্টেপের পরিবর্তে কি ভারতের এই অবস্থান, আমরা দেখব ভিডিওটাতে। এখানে পরিষ্কার বলেছে আন্তর্জাতিক চুক্তি আইনের অধীনে আইনত স্বীকৃত ধারণা নয়। কোনটা? এই স্থগিত কথাটা। ইন্দাস ওয়াটার ট্রিটি বা ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস 1969-এর কোনোটাই বলতে পারো চুক্তির বাধ্যবাধকতা বন্ধ বা স্থগিত করার ভিত্তি হিসেবে স্থগিত প্রদান করে না। অর্থাৎ যদি আমরা দেখি নাইদার ইন্দাস ওয়াটার ট্রিটি বা ভিয়েনা কনভেনশনে কোথাও বলছে অন দ্য ল অফ ট্রিটিস 1969 provide abeyance as a basis of halting or suspending treaty obligation। তাহলে কোথাও কিন্তু বলা নেই, সেটা তোমার ভিয়েনা কনভেনশন হোক বা সেটা তোমার ইন্দাস ওয়াটার ট্রিটি হোক, কোথাওই কিন্তু বলা নেই যে চুক্তির হিসেবে যেটা হয়েছে সেটাকে কোনো কারণের রেসপেক্টে স্থগিত করা যাবে। হয়তো তোমার আমার মধ্যে ঝামেলা চলছে, কিন্তু তোমার আমার মধ্যে যদি চুক্তি হয়ে থাকে সেই চুক্তিটা কিন্তু দুম করে স্থগিত করা যায় না, এটা কিন্তু পরিষ্কার বলা আছে। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস হলো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কনভেনশন অন ট্রিটিস, যা রাষ্ট্রগুলি কিভাবে চুক্তির সাথে যোগাযোগ করে তা নিয়ন্ত্রীকরণ প্রচলিত আইনকে সংহত করে, এবং তাই সাধারণত চুক্তি সংক্রান্ত হিসেবে পরিচিত। তাহলে এক কথায় ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিসটা কি না, সেক্ষেত্রে মনে রাখতে হবে ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস হচ্ছে লিডিং ইন্টারন্যাশনাল কনভেনশন অন ট্রিটিস। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত চুক্তি আছে সবার শীর্ষে রয়েছে কি না এই ভিয়েনা কনভেনশন ল অফ ট্রিটিস, যেটা কি বলেছে which codify the customary law governing how state approach agreement and is therefore commonly referred to as the treaty on treaties। তাহলে এখানে পরিষ্কার করে বলা দেওয়া আছে যে চুক্তির ক্ষেত্রে কিভাবে রাষ্ট্র অগ্রসর হবে সেটা পরিষ্কার কিন্তু এখানে বলে দেওয়া আছে। তাই এটাকেই অনেক সময় কি বলা হয় না ট্রিটি অন ট্রিটাইস, অর্থাৎ চুক্তি বলা হয় কাকে না এটাকে।
ইন্দাস ওয়াটার ট্রিটিতে একতরফা স্থগিতাদেশের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। ইন্দাস ওয়াটার ট্রিটির ধারা 12(4) বলা হয়েছে যে চুক্তি যতক্ষণ না সেই উদ্দেশ্যে সম্পাদিত একটি যথাযথভাবে অনুমোদিত চুক্তি দ্বারা বাতিল করা হয় ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে এখানে দেখো একটা জিনিস ক্লিয়ার কাট তোমাকে বলে দিয়েছে যে ইন্দাস ওয়াটার ট্রিটিতে একতরফা স্থগিতাদেশের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। মানে ভারত যে উইথড্র করেছে বা ভারত যে স্টপ করেছে এটা কিন্তু করতে পারে না হিসেব মতো, অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন। কিন্তু যদি তোমার কোনো কারণে, তাহলে কি কোনো ক্ষেত্রে আমি চুক্তি মানে স্থগিত করতে পারবো না, বাতিল করতে পারবো না? হ্যাঁ, করতে পারবো। তো সেই চুক্তিকে বাতিল করতে গেলে তোমাকে কি করতে হবে না, তোমাকে আগে যথাযথ অনুমোদিত চুক্তি দ্বারা, মানে আর একটা তোমাকে বলতে পারো চুক্তি করতে হবে, যে চুক্তিটা করার পর তুমি এই পুরনো চুক্তিটাকে বাতিল করতে পারবে, তার আগে তুমি এটাকে বাতিল করতে পারবে না। কথাটা বাতিল নিয়ে, স্থগিতাদেশ নিয়ে নয় কিন্তু। তাহলে বোঝা গেল। তাহলে ইন্ট্রোডাকশনে তুমি কি লিখবে না, ভারত ঘোষণা করেছে 1960 সালে সিন্ধু জল চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে যতদিন না পর্যন্ত পাকিস্তান কি করছে না, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করছে। স্থগিত শব্দটা সাময়িকভাবে ব্যবহার বন্ধ বা স্থগিত রাখার অবস্থানকে বোঝায়। আর যদিও এটি আন্তর্জাতিক চুক্তি আইনের অধীনে আইনত কোনো স্বীকৃত ধারণা নয়, এটা ইন্দাস ওয়াটার ট্রিটি বা ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস 1969 কোনোটিই বলতে পারো চুক্তির বাধ্যবাধকতা বন্ধ বা স্থগিত করার ভিত্তি হিসেবে নেই। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস হলো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক কনভেনশনগুলির মধ্যে এটা, যা রাষ্ট্রকে কিভাবে চুক্তির সাথে যোগাযোগ করে, রাষ্ট্র কিভাবে চুক্তিকে পরিচালনা করবে তা নিয়ন্ত্রণকারী প্রচলিত আইনগুলোকে সংহত করে, এবং তাই এটাকে কি না চুক্তি সংক্রান্ত হিসেবে চুক্তির চুক্তি বলা হয়, মানে ট্রিটিস অফ দ্য ট্রিটি বলা হয় কাকে না, ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিসকে। ইন্দাস ওয়াটার ট্রিটিতে একতরফা স্থগিতাদেশের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। ইন্দাস ওয়াটার ট্রিটির ধারা 12(4) বলা হয়েছে যে চুক্তিটি যতক্ষণ না সেই উদ্দেশ্যে সম্পাদিত যথাযথভাবে অনুমোদিত চুক্তি দ্বারা বাতিল করা হয় ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। মানে এটাকে তুমি তখনই ক্যান্সেল করতে পারো যদি তুমি আর একটা চুক্তি তৈরি করো এবং সেই চুক্তির মাধ্যমেই পুরনো চুক্তিকে বাতিল করা যাবে, তাছাড়া এটা বাতিল করার কোনো পদ্ধতি বলা নেই। এবার ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল চুক্তিটা কি যদি আমরা দেখি, তাহলে দেখো বলছে বিশ্বব্যাংকের সহায়তায় ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত হয় এই চুক্তি, যার উদ্দেশ্য হলো ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু এবং এর উপনদীগুলির জলের বন্টন নির্ধারণ করা। তাহলে আমরা জানি ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় বলতে পারো এই চুক্তিটা হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে, যার উদ্দেশ্য হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু এবং তার উপনদীগুলো যেগুলো আছে তার জলকে সুষমভাবে বন্টন করা। জল বন্টনের ক্ষেত্রে যদি আমরা পূর্ব দিকের নদীগুলো দেখি তাহলে কি কি আছে, রাবি, বিয়াস এবং শতদ্রু ভারতের অবাধ ব্যবহারের জন্য এগুলোকে রাখা হয়েছে। আর পশ্চিম দিকে যে সমস্ত নদীগুলো আছে অর্থাৎ সিন্ধু, ঝিলাম এবং চেনাব পাকিস্তানকে বরাদ্দ করা হয়েছে, তাই না? তাহলে পূর্ব দিকের নদীগুলো ভারতের জলবন্টনের ক্ষেত্রে বলতে পারো অবাধ ব্যবহারের জন্য রাখা হয়েছে, আর পশ্চিম দিকের নদীগুলোকে পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়েছে। যদিও বা কিন্তু ভারত নৌ চলাচল, বন্যা সুরক্ষা বা বন্যা নিয়ন্ত্রণ বা গৃহস্থ ব্যবহার, কৃষি ব্যবহার, জলবিদ্যুৎ উৎপাদন ইত্যাদির মতো নির্দিষ্ট অব্যবহারিক ব্যবহারের অনুমতিও দিয়েছে। তাহলে আমরা যদি ইংলিশটা দেখি, দেখো কি বলেছে, ইস্টার্ন রিভার বললে বিয়াস, রাভি, সতলেজ যেগুলো কিনা ইন্ডিয়ার আনরেস্ট্রিক্টেড ইউজের জন্য রাখা হয়েছে, আর ওয়েস্টার্ন রিভার বললে ইন্দাস, ঝিলাম এবং চেনাব এটা অ্যালোকেট করা হয়েছে পাকিস্তানকে, বাট ইন্ডিয়া যে কিনা অ্যালাউ করেছে ফর স্পেসিফিক নন কনজাম্পটিভ ইউজ, যার মধ্যে রয়েছে নেভিগেশন, ফ্লাড প্রোটেকশন, ফ্লাড কন্ট্রোল, ডোমেস্টিক ইউজ, এগ্রিকালচারাল ইউজ আর কিনা হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেশন প্রভৃতি ক্ষেত্রে ভারত এগুলোকে অ্যালাউ করেছে। চুক্তির 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারত পশ্চিম নদীগুলির জল পাকিস্তানে প্রবাহিত করতে বাধ্য। তাহলে এই যে পশ্চিম দিকে যে নদীগুলো আছে, পশ্চিম দিকে নদীগুলোর মধ্যেই পড়ছে কিনা এই যে সিন্ধু নদী, তাই না? তাহলে অ্যাকর্ডিং টু বলতে পারো ল বা যে চুক্তি করা হয়েছে সেই চুক্তির 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারত পশ্চিমের নদীগুলির কি না জল পাকিস্তানকে প্রবাহিত করতে বাধ্য। এই জায়গাটা খেয়াল রাখবে। তাহলে কি ভারত ভুল করলো? প্রশ্ন এই জায়গা। তাহলে কি ভারত অন্যায় করলো? প্রশ্ন এই জায়গা। ডিটেলস ভিডিওটা দেখো, পরিষ্কার চিত্রটা তোমাদের সামনে উঠবে যে কেন ভারত এই ডিসিশনটা নিয়েছে।
ইন্দাস ওয়াটার ট্রিটির পক্ষগুলির মধ্যে নিয়মিতভাবে নদীর জলের প্রবাহ এবং ব্যবহার বিষয়ে তথ্য বিনিময় ব্যবস্থা করে। তাহলে ইন্দাস ওয়াটার ট্রিটির পক্ষগুলির মধ্যে নিয়মিতভাবে নদীর জলের প্রবাহ এবং ব্যবহারের বিষয়ে তথ্য বিনিময় ব্যবস্থা করে। তাহলে এই ইন্দাস ওয়াটার ট্রিটিটা কি আমরা পেলাম না, বিশ্বব্যাংকের সহায়তায় ভারত ও পাকিস্তানের মধ্যে 1960 সালে বলতে পারো চুক্তিটা স্বাক্ষরিত হয়, যে চুক্তি অনুযায়ী কিনা ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু এবং তার বিভিন্ন উপনদীগুলির জল বন্টন করা হয়েছে। পূর্ব দিকে নদীগুলি রাখা হয়েছে ভারতের জন্যে, আর পশ্চিম দিকের নদীগুলি রাখা হয়েছে পাকিস্তানের জন্যে। যদিও পশ্চিম দিকের নদীগুলির মধ্যে ভারত নৌ চলাচল, বন্যা সুরক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, গার্হস্থ্য ব্যবহার, কৃষি ব্যবহার, জলবিদ্যুৎ উৎপাদন ইত্যাদির মতো অনির্দিষ্ট ব্যবহারিক অনুমতিও দিয়েছে। চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে ভারত পশ্চিম নদীগুলির জল পাকিস্তানকে প্রবাহিত করতে বাধ্য। আর ইন্দাস ওয়াটার ট্রিটির পক্ষগুলির মধ্যে নিয়মিতভাবে নদীর জলের প্রবাহ ও ব্যবহারের বিষয়ে তথ্য বিনিময়ের ব্যবস্থা করেছে। তাহলে এবার বিরোধ নিষ্পত্তি যদি আমরা দেখি, যে একটা বিরোধ তো হয়েছে, ইন্ডিয়া জল আটকে দিয়েছে আমরা জানি, তো সেই জল আটকে দেওয়ার পর একটা বিরোধ তৈরি হয়েছে, তার নিষ্পত্তিটা কি করে হবে। তাহলে বিরোধ নিষ্পত্তি বা ডিসপিউটেড রেজলিউশনের জন্য যদি আমরা দেখি, তাহলে ইন্দাস ওয়াটার ট্রিটি কি না কিছু আইন করে রেখেছে। যদি কখনো কোনো বিরোধ দেখা দেয় তাহলে কিভাবে নিষ্পত্তি করবে তার কিছু আইনও কিন্তু এখানে বলা আছে। যেমন দেখো, স্টেপ 1-এ বলছে পার্মানেন্ট ইন্দাস কমিশন, স্টেপ 2-এ বলছে নিউট্রাল এক্সপার্ট এবং স্টেপ 3-তে বলছে কোর্ট অফ আরবিট্রেশন বা COA। তাহলে কি আছে, প্রথম ধাপ কি বলেছে না স্থায়ী সিন্ধু কমিশন, এটা গঠিত আছে। বলছে বিরোধগুলি প্রথমে সিন্ধু কমিশনারদের স্তরে নিষ্পত্তি করা হয়। চুক্তি অনুসারে যোগাযোগের জন্য প্রতিটি দেশের একজন কমিশনারকে নিয়ে একটি PIC তৈরির প্রয়োজন ছিল। PIC বছরে অন্তত একবার নিয়মিতভাবে ভারত ও পাকিস্তানে দেখা করার জন্য বাধ্যতামূলক। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ল, ইন্দাস ওয়াটার ট্রিটি যে 3টে বলতে পারো রেজলিউশন দিয়েছে যে কোনো ধরনের ডিসপিউটকে সলভ করার জন্য, যার প্রথম স্টেপটা হচ্ছে পার্মানেন্ট ইন্দাস কমিশন। সেখানে বলেছে ডিসপিউট আর ফার্স্ট ডিসাইডেড অ্যাট দ্য লেভেল অফ দ্য ইন্দাস কমিশনার। দ্য ট্রিটি রিকোয়ার দ্য ক্রিয়েশন অফ PIC উইথ দ্য কমিশনার ফ্রম দ্য ইচ কান্ট্রি ফর কমিউনিকেশন। তাহলে এই PIC বা পার্মানেন্ট ইন্দাস কমিশনের দরকার কি না বলতে পারো একজন করে কমিশনার দুটো দেশ থেকে, যারা কিনা নিজেদের মধ্যে কমিউনিকেশনকে বজায় রাখবে। PIC is mandated to meet regularly at least once in a year, alternatively in India and Pakistan. তাহলে এই PIC কি না অল্টারনেটিভলি এক বছর ভারতে এক বছর পাকিস্তানে বলতে পারো কি না মিট করবে। এটাই বলা ছিল কি না প্রথম স্টেপে, অর্থাৎ পার্মানেন্ট ইন্দাস কমিশন প্রথম স্টেপ, যেটা কিনা ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে। নেক্সট কি বলেছে, নিউট্রাল এক্সপার্ট অ্যাপয়েন্টেড বাই ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইনভলভ রেন্ডারিং কি না বাইন্ডিং ডিসিশন। অর্থাৎ দ্বিতীয় ধাপ কি না নিরপেক্ষ বিশেষজ্ঞ নিযুক্ত করা, বিশ্বব্যাংক কর্তৃক নিযুক্ত এবং একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত প্রদান করা জড়িত। অর্থাৎ কিনা এই ইন্দাস ওয়াটার ট্রিটি যে 3টে ধাপে বিরোধ নিষ্পত্তি প্রদানের কথা বলা হয়েছে, তার দ্বিতীয় ধাপে বলা হয়েছে কি না একজন নিউট্রাল বিশেষজ্ঞকে অ্যাপয়েন্ট করবে কে না ওয়ার্ল্ড ব্যাংক। যে কোনো ধরনের বিরোধ হলে নেক্সট স্টেপ হচ্ছে তার কাছে জিনিসটা নিয়ে যাওয়া। তৃতীয় ধাপ কি না সালিসি আদালত, যেটাকে বলছে কি না ইংলিশে যদি আমরা দেখি এটাকে বলছে কোর্ট অফ আরবিট্রেশন। ইফ নিউট্রাল এক্সপার্ট ফেল, যদি এই নিউট্রাল এক্সপার্ট সমাধান করতে বলতে পারো কিনা ফেল করে, দ্য ডিসপিউট গোজ টু কোর্ট অফ আরবিট্রেশন। ইট ইজ আ জেনারেলি 7 মেম্বার অ্যাডহক আরবিট্রাল ট্রাইব্যুনাল, 7 সদস্য নিয়ে গঠিত একটা ট্রাইব্যুনাল, ডিটারমাইন্স ইটস প্রসিডিওর অ্যান্ড ডিসিশন বাই আ মেজরিটি ভোট। এবং এখানে যে বলতে পারো ডিসিশনটা হয় সেটা একটা ভোটিংয়ের মাধ্যমে হয়। ম্যাক্সিমাম মেজরিটি ভোট যে পক্ষকে যাবে সেই পক্ষই বলতে পারো কিনা জয়ী বলে ঘোষণা হবে। এটা হচ্ছে তৃতীয় ধাপ, যেখানে বলা আছে যদি একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ ব্যর্থ হন তাহলে বিরোধটি এই COA-তে যায়। এটি সাধারণত 7 সদস্যের একটি অ্যাডহক সালিসি ট্রাইব্যুনাল, যা সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে তার পদ্ধতি এবং সিদ্ধান্ত নির্ধারণ করে। তাহলে কোনো বিরোধ যদি হয় প্রথম ধাপ হচ্ছে স্থায়ী সিন্ধু কমিশনে যাওয়া, সেখানে সলভ না হলে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞের কাছে যাওয়া, সেখানে সলভ না হলে তারপর সেটা কোর্ট অফ আরবিট্রেশন বা COA-তে যাবে। এটা হচ্ছে সমাধানের উপায় কোনো বিরোধ যদি হয়। ওকে, এবার যদি আমরা দেখি ইমপ্লিকেশন অফ সাসপেনশন অফ ইন্দাস ওয়াটার ট্রিটি, অর্থাৎ সিন্ধু জল চুক্তি স্থগিতের প্রভাব।
স্থগিতের প্রভাব যদি আমরা দেখি ইন্ডিয়ার ওপরে এর ইম্প্যাক্টটা কি পড়েছে, ইন্ডিয়ার ওপরে ইম্প্যাক্ট পড়তে পারে কোথায় কোথায়। এক হচ্ছে ক্রেডিবিলিটি অ্যাজ আ রেসপন্সিবল ইন্টারন্যাশনাল অ্যাক্টর। আমরা জানি ভারত একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে সারা বিশ্বের ক্ষেত্রে, তাই না? তাহলে ভারতের এই যে অবস্থানটা, এই অবস্থানটা তার এই দায়িত্বশীল বা দায়িত্বহীন পরিচয়টাই তুলে ধরে। তাই এই জায়গাটা বলতে পারো ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তাই বলেছে ইম্প্যাক্ট অন ইন্ডিয়ার ক্ষেত্রে কি না, ইউনিল্যাটারালি ভায়োলেটিং দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান বি সিন অ্যাজ আ ভায়োলেশন অফ ট্রিটি। অর্থাৎ একতরফাভাবে ইন্দাস ওয়াটার ট্রিটি লঙ্ঘন করা চুক্তি লঙ্ঘন হিসেবেই দেখা যেতে পারে। তার মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত তার বিশ্বাসযোগ্যতাটা হারাতে পারে। দ্বিতীয়, ইকোলজিক্যাল ইমব্যালেন্স, অর্থাৎ কিনা পরিবেশগত ভারসাম্যহীনতা। নতুন জল পরিকাঠামো প্রকল্প জীব বৈচিত্র্য সমৃদ্ধ ও ভূমিকম্পের দিক থেকে সংবেদনশীল সিন্ধু অববাহিকায় পরিণতির দিকে ডেকে আনতে পারে। তাহলে কি না, ভারত যেহেতু তোমার এই জায়গাটা জল বন্ধ করে দিয়েছে, তাহলে সিন্ধু অববাহিকায় কি হতে পারে না, ভূমিকম্প হতে পারে, বা বলতে পারো কি না আরও জীব বৈচিত্র্য সমৃদ্ধ এই এলাকাটা নষ্ট হয়ে যেতে পারে। তার ফলেও কিন্তু এটা ইন্ডিয়ার উপরে ইম্প্যাক্টটা পড়তে পারে। আর তৃতীয় কি না, weaponizing water resource, অর্থাৎ some strategy can be used by China with respect to ব্রহ্মপুত্র। তাহলে এই একই গল্প কিন্তু চায়নাও করতে পারে ব্রহ্মপুত্রের রেসপেক্টে, সেদিকেও ভারতকে নজর রাখতে রাখতে হবে। তাহলে ব্রহ্মপুত্র নদীর জলকে কেন্দ্র করে চীনও বলতে পারো কিনা এই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু নিতে পারে, সেটা ভবিষ্যৎ দেখবে। তো এই ধরনের বলতে পারো কিনা ইম্প্যাক্ট পড়তে পারে ইন্ডিয়াতে। তাহলে এই যে ডিসপিউটটা হলো, এই ডিসপিউটের ফলে ভারতের ভাবমূর্তি যেমন একদিকে আন্তর্জাতিক স্তরে ক্ষুণ্ণ হতে পারে, দ্বিতীয় হচ্ছে কিনা ইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে আমাদের সিন্ধু অববাহিকাকে কেন্দ্র করে, আর তৃতীয় হচ্ছে কিনা চায়নাও ব্রহ্মপুত্রের রেসপেক্টে কিন্তু একই পদক্ষেপ নিতে পারে। এটা হচ্ছে ইন্ডিয়ার ওপরে প্রভাব। এটাই যদি আমরা দেখি পাকিস্তানের ওপরে প্রভাব কি কি পড়ছে, পাকিস্তানের ওপর প্রভাবের মধ্যে প্রথম হচ্ছে ফুড ইনসিকিউরিটি, অর্থাৎ খাদ্য নিরাপত্তাহীনতা। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে সিন্ধু নদ প্রণালী পাকিস্তানের 80%-এরও বেশি খাদ্যশস্য সেচের মাধ্যমে সরবরাহ করা হয়। অর্থাৎ এই সিন্ধু নদীর জল থেকেই কিন্তু পাকিস্তানের সেচ ব্যবস্থার 80% চলে। তাহলে এই জলটা বন্ধ হয়ে গেলে কিন্তু সেটার প্রভাব পড়বে পাকিস্তানের খাদ্য অভাবের দিকে। তাহলে সেটা পাকিস্তানের ওপর বড় ইম্প্যাক্ট। নেক্সট হচ্ছে ইকোনমি যদি আমরা দেখি, হুইট রাইস অ্যান্ড কটন মেজরলি ডিপেন্ডেন্ট অন ইন্দাস রিভার সিস্টেম আর মেজর এক্সপোর্ট আইটেম দ্যাট আর্ন $4.8 বিলিয়ন ইন 2022। 2022-এর একটা সমীক্ষায় বলছে না প্রায় $4.8 বিলিয়ন পাকিস্তান ইনকাম করেছে, পার্টিকুলারলি কি না এক্সপোর্ট করে। কি এক্সপোর্ট করে? হুইট, রাইস এবং কটন এক্সপোর্ট করে। কিন্তু এই জল বন্ধ করে দেওয়ার জন্য কি না এটা কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারে, যেগুলো মেনলি ডিপেন্ডেন্ট হচ্ছে এই সিন্ধুর জলের ওপরে। আর তৃতীয়, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার স্ট্রেস। আমরা জানি পাকিস্তান বলতে পারো কি না একটা ওয়াটার স্ট্রেস কান্ট্রি, মানে জলাভাবে ভুক্তভোগী একটা দেশ। তার সঙ্গে পাকিস্তানে বিদ্যুতের 1/3 আসে হচ্ছে এই জলবিদ্যুৎ থেকে। তো এই কারণের জন্য বলতে পারো এটা পাকিস্তানের ওপর গভীর ইম্প্যাক্ট ফেলতে পারে বা সংকটে ফেলতে পারে। তাহলে পাকিস্তান ভুক্তভোগী হবে কোন কোন ক্ষেত্রে? এক হচ্ছে কিনা খাদ্য নিরাপত্তাহীনতা, নেক্সট হচ্ছে অর্থনীতি, আর তৃতীয় হচ্ছে কিনা জল সংকট এবং বিদ্যুৎ সংকটে ভুগবে পাকিস্তান যদি এই ইন্দাস ওয়াটার ট্রিটি কিনা এই মুহূর্তে যেটা কিনা স্টপ রয়েছে বা স্থগিত রয়েছে, এটাকে যদি উইথড্র ইন্ডিয়া না করে নেয়, তাহলে পাকিস্তানের এই সমস্ত জায়গায় কিন্তু ইম্প্যাক্টটা পড়তে চলেছে। আদার ইস্যু উইথ ইন্দাস ওয়াটার ট্রিটি, অন্যান্য কী কী সমস্যা আছে যদি আমরা দেখি, তাহলে অন্যান্য সমস্যার মধ্যে পাকিস্তানস অবজেকশন টু ইন্ডিয়ান ড্যাম, এটা হচ্ছে নাম্বার 1 প্রবলেম। তারপর নট ফলোয়িং ডিসপিউট রেজলিউশন মেকানিজম, এই পার্টিকুলার এই প্রবলেমটার জন্যই পাকিস্তান এটা করার জন্যই কিন্তু ভারত ডিরেক্টলি বলতে পারো জল স্থগিত করে দিয়েছে। যদি স্টেপ বাই স্টেপ পাকিস্তান যেত তাহলে ভারত কিন্তু এই পদক্ষেপ নিত না। তার কারণ ডিসপিউটেড, আমরা যদি দেখি দেখো ডিসপিউট সলভ করার জন্য এখানে 3টে ধাপ বলেছিল। প্রথম ধাপটা কি? পার্মানেন্ট ইন্দাস কমিশনে আগে অভিযোগ জানাতে হবে, সেখান থেকে সলভ না হলে নিউট্রাল এক্সপার্টে যেতে হবে, সেখানে সলভ না হলে তোমাকে কোর্ট অফ আরবিট্রেশনে তুমি যেতে পারো। কিন্তু এখানে যদি আমরা দ্বিতীয় পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করি অন্যান্য ইস্যুর মধ্যে, যেখানে কি বলছে, পাকিস্তান অন ইন্ডিয়াস কিষানগঙ্গা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বাইপাস দ্য নিউট্রাল এক্সপার্ট। তাহলে নিউট্রাল এক্সপার্টের কাছে বাইপাস করে বা না গিয়ে, নিউট্রাল এক্সপার্ট মেকানিজমের কাছে না গিয়ে
and proceed directly to the arbitration at the Permanent Court of Arbitration in the Hague। তাহলে পাকিস্তান কি করলো, ডিরেক্টলি কিন্তু আমাদের নেদারল্যান্ডের হেগে, যেখানে কিনা এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন আছে, সেখানে কিনা অভিযোগ দায়ের করলো। হলো ইট ভায়োলেট দ্য ট্রিটিস ডিসপিউট রেজলিউশন, যেটা কিনা অলরেডি বলতে পারো এই ট্রিটিস যেটা রয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটি, সেই ট্রিটিটাকে ভায়োলেট করলো। হলো ফ্রেমওয়ার্ক হুইচ ম্যান্ডেট আ সিকোয়েন্সিয়াল এসকালেশন ফ্রম টেকনিক্যাল মেডিটেশন টু আ লিগাল আরবিট্রেশন। তাহলে প্রথমত পাকিস্তানের অবজেকশন ছিল কিসে না, ইন্ডিয়ান ড্যামের ক্ষেত্রে বা বাঁধকে কেন্দ্র করে। কিষানগঙ্গা যেটা কিনা ঝিলাম এবং রাতলে যেটা কিনা চেনাব বাঁধের প্রতি পাকিস্তানের আপত্তি ছিল, সেই আপত্তির ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া অনুসরণ করেনি পাকিস্তান। পাকিস্তান কি করেছে, ভারতের কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ বিশেষজ্ঞ প্রক্রিয়াকে এড়িয়ে হেগের স্থায়ী সালিসি আদালতে সরাসরি কিনা সালিসিতে যায়। এটি চুক্তির বিরোধ নিষ্পত্তি কাঠামো লঙ্ঘন করে, যা প্রযুক্তিগত মধ্যস্থতা থেকে আইনি সালিসে ধারাবাহিকতা বৃদ্ধির নির্দেশ দেয়। তাহলে পাকিস্তানি কিন্তু বলতে পারো এই ইন্দাস ওয়াটার ট্রিটি কিন্তু ভাঙলো, নিয়ম ভাঙলো। এবার জীব বৈচিত্র্যের প্রভাব কি বলেছে দেখো, শাহাপুর কান্দি যেটা কিনা রাবি আর উজ এটাও কিনা রাবি প্রকল্পগুলি রাবি নদীর প্রবাহকে পরিবর্তন করতে পারে, যা সিন্ধু নদীর ডলফিন এবং তাদের আবাসস্থলকে প্রভাবিত করতে পারে। অন্যান্য প্রবলেমের মধ্যে জলবায়ু পরিবর্তন যদি আমরা দেখি, ভারতে 2021 সালে জলসম্পদ সংক্রান্ত স্থায়ী কমিটি সিন্ধু নদীর জলবায়ু পরিবর্তন এবং দূষণের প্রভাব বিবেচনা করার জন্য পাকিস্তানের সাথে IWT পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল। তাহলে ইন্ডিয়া অলরেডি কিন্তু 2021-এ পাকিস্তানকে আহ্বান জানিয়েছিল যে ইন্দাস ওয়াটার সংলগ্ন যে অববাহিকা, সেই অববাহিকায় কিনা জীব বৈচিত্র্যের পরিবর্তন হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই নিয়ে পাকিস্তানের সাথে বলতে পারো ইন্দাস ওয়াটার ট্রিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল। পাকিস্তান কিন্তু সেক্ষেত্রে সাড়া দেয়নি। রাষ্ট্র স্পন্সরিত সন্ত্রাসবাদ, 2016 সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত সতর্ক করে দিয়েছিল যে জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। আমাদের প্রাইম মিনিস্টার মোদিও কিন্তু বলতে পারো তার স্টেটমেন্টে বলেছিল, ইন্দাস ওয়াটার ট্রিটি যখন কিনা স্থগিত করে তখন কিন্তু বলেছিল জল আর রক্ত একসাথে কখনো প্রবাহিত হতে পারে না, যে কোনো একটা হবে, হয় জল বইবে না হলে রক্ত বইবে। ও পাকিস্তানকে 2016 সালেই আমাদের প্রাইম মিনিস্টার মোদি এ বিষয়ে ওয়ার্ন করেছিল। আর এবছর পুলওয়ামা অ্যাটাকের পরেই বলতে পারো কিনা এ বিষয়ে কনফার্মেশন দেওয়া হয় যে জল বন্ধ করে দেওয়া হোক। তার কারণ এর পূর্বেই পাকিস্তানকে কিনা এই ভারতের তরফ থেকে এই কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর 2016 সালে যেটা হয়েছিল সেটার পর অলরেডি একবার ওয়ার্ন করে দেওয়া হয়েছিল। আর এবারে হামলার পর কিন্তু সেটা পুরোপুরি বলতে পারো ভারত নিজের জায়গায় কিন্তু স্ট্যান্ড পয়েন্টে দাঁড়ালো যে হয় জল বইবে সিন্ধু দিয়ে, না হয় রক্ত বইবে, যে কোনো একটা। তো এই যে অন্যান্য সমস্যাগুলো রয়েছে সিন্ধু জল চুক্তিকে কেন্দ্র করে, তার মধ্যে উল্লেখযোগ্য কি না, পাকিস্তানের প্রথম থেকে আপত্তি ছিল ভারতের বিভিন্ন ধরনের বাঁধ, যেমন হচ্ছে তোমার কিষানগঙ্গা এবং রাতলে বাঁধের প্রতি পাকিস্তানের আপত্তি। তো সেই আপত্তিকে পাকিস্তান কি করলো না, ভারতের কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ বিশেষজ্ঞ প্রক্রিয়াকে এড়িয়ে ডিরেক্টলি কি না সরাসরি সালিশে চলে যায়। কোথায় যায় না, এটা বলতে পারো কি না আমাদের হেগ, নেদারল্যান্ডে যে সালিসি সভা আছে, আন্তর্জাতিক সালিসি সভা, সেখানে চলে যায়। এটাই বলতে পারো কিনা চুক্তির বিরোধ পরিকাঠামো লঙ্ঘন করে, যা প্রযুক্তিগত মধ্যস্থতা থেকে আইনি সালিসি ধারাবাহিকতাতে বৃদ্ধির নির্দেশ দেয়। এছাড়া এই জল চুক্তিকে কেন্দ্র করে অন্যতম যে সমস্যা তৈরি হয়েছে জীব বৈচিত্র্যের প্রভাব, এটা যদিও বলতে পারো কি না ভারত অনেক আগেই এটা ডিক্লেয়ার করেছিল যে কিনা শাহাপুর কান্দি এবং উজ প্রকল্পগুলি রাবি নদীর প্রবাহকে পরিবর্তন করতে পারে, যা সিন্ধু নদীর ডলফিন এবং তাদের আবাসস্থলকে পরিবর্তন করতে পারে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে 2021 সালে ইন্ডিয়া অলরেডি পাকিস্তানকে ইন্ডিকেট দিয়েছিল যে নতুন করে ইন্দাস ওয়াটার ট্রিটি পুনর্বিবেচনা করা হোক, তার কারণ সিন্ধু নদীর জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে, তাই জীব বৈচিত্র্যের পরিবর্তন কিন্তু এই জায়গা হবে। এছাড়া রাষ্ট্র স্পন্সরিত সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত 2016 সালেই বলতে পারো পাকিস্তানকে ওয়ার্ন করেছিল যে কাশ্মীরে সন্ত্রাস হামলার পর যে জল এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না, যে কোনো একটাকে বেছে নিতে হবে পাকিস্তানকে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে ভাবছিলাম যে ভারত
আন্তর্জাতিক বা ইন্দাস ওয়াটার ট্রিটি লঙ্ঘন করেছে এবং ভারতই বলতে পারো একমাত্র কালপ্রিট, বা ভারতের উচিত পাকিস্তানকে বলতে পারো কিছুটা সুরাহা দেওয়ার। তো এই ইনফরমেশনগুলোর পর কিন্তু আশা করি সেই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এখানে প্রথম পদক্ষেপটা ভুল নিয়েছে পাকিস্তান এবং পরবর্তী পদক্ষেপগুলো বলতে পারো কিন্তু ভুল নিয়েছে পাকিস্তান। সেই 2016 সাল থেকে ভারত কিন্তু পাকিস্তানকে ওয়ার্ন করে আসছে যে হয় জল বইবে না হয় সন্ত্রাসবাদের মাধ্যমে রক্ত বইবে, যে কোনো একটা পাকিস্তানকে বেছে নিতে হবে। পাকিস্তান কর্ণপাত করেনি এবং শেষ পর্যন্ত ভারত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। উপসংহারে বলতে গিয়ে আমাদেরকে বলতে হবে কি না, ভারত স্থগিত শব্দটি ভারতের স্থগিত শব্দটি ব্যবহার তার আন্তর্জাতিক কর্তব্য প্রত্যাখ্যান করার বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা, অর্থাৎ চুক্তিগুলিকে বাস্তব বিশ্বের রাজনীতির বিবেচনা করতে হবে এবং এগুলি কেবল তখনই স্থায়ী হতে পারে যদি সমস্ত পক্ষ বিশ্বাসযোগ্যতা থাকে এবং ভারতের স্বার্থের ক্ষতি না করে। তাহলে ভারত যে এই স্থগিত করেছে, এটা ভারতের যে আন্তর্জাতিক বলতে পারো যে কর্তব্য আছে বা ইন্টারন্যাশনালি ভারত যে দায়বদ্ধ, সেটাকে ভারত কিন্তু প্রত্যাখ্যান করছে না, বরঞ্চ ভারত এটা বলতে চাইছে যে খাতায় কলমে শুধু চুক্তি থাকলে বা হবে না, ইমপ্লিকেট করতে হবে, ওকে মানতে হবে এবং দুটো পক্ষই যদি খোলা মনে এই চুক্তির নিয়মগুলো যদি মানে বা ভারতের সঙ্গে কথাবার্তা বলে যেখানে ভারতের কোনো স্বার্থের ক্ষতি হবে না, তবেই ভারত বলতে পারো কিনা আবার জল দেওয়া হয়তো স্টার্ট করলেও করতে পারে। তাহলে ইন্ডিয়ার এই স্থগিত শব্দটি ব্যবহার তার আন্তর্জাতিক কর্তব্য প্রত্যাখ্যান করার বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা, মানে এটা একটা স্ট্র্যাটেজিক মেসেজ দ্যাট ইজ আ ট্রিটি এগ্রিমেন্ট মাস্ট কনসিডার রিয়েল ওয়ার্ল্ড পলিটিক্স হলো অ্যান্ড দে ক্যান অনলি লাস্ট ইফ অল সাইড স্টে ক্রেডিবল অ্যান্ড ডু নট হার্ম ইন্ডিয়াস ইন্টারেস্ট। এটা তখনই বলতে পারো স্থায়ী হবে যদি কিনা এখানে ভারতের কোনো স্বার্থ ক্ষুণ্ণত না হয় বা ক্ষুণ্ণ না হয়। তাহলে এই ছিল বলতে পারো আমাদের ইন্দাস ওয়াটার ট্রিটি, যে ট্রিটি নিয়ে তোমাকে লিখতে দেবে 15 নম্বরের বলতে পারো কিনা তোমাকে লিখতে হবে। আশা করি টপিকটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। তাহলে যে পয়েন্টগুলোকে মাথায় নিয়ে আমাদের এই ট্রিটিটা লিখতে হবে সেটা আরেকবার যদি আমরা দেখে নিই, তাহলে প্রথম পয়েন্ট আমাদের কি লিখতে হবে না, প্রথম পয়েন্টটা আমাদের ইন্ট্রোডাকশান, যে পয়েন্টের বেস করে তুমি লিখবে। ইন্ট্রোডাকশান ভূমিকাতে তুমি কি লিখবে না, এই যে ইন্ডিয়া যে বলতে পারো ইন্দাস ওয়াটার ট্রিটি নিষিদ্ধ করেছে সেই সম্পর্কে তুমি খানিকটা লিখলে, বা এটা কি করা যায় কি করা যায় না সে সম্পর্কিত তুমি ছোট একটা ইন্ট্রো দিলে। এরপর তুমি লিখবে কি ইন্দাস ওয়াটার ট্রিটিটা কি, ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা কি প্রসঙ্গে, বা কোন কোন নদীর জল কোথায় কোথায় প্রবাহিত হচ্ছে, বা বলতে পারো কি না অ্যাকর্ডিং টু ল কি বলা আছে ইত্যাদি ইত্যাদি হলো। কাদের সহায়তা এটা তৈরি হয়েছে অতি অবশ্যই লিখতে হবে। এবার বিরোধ নিষ্পত্তির জন্য কি কি বলা হয়েছে ইন্দাস ওয়াটার ট্রিটির তরফ থেকে যদি আমরা দেখি 3টে ধাপে বিরোধের নিষ্পত্তির কথা বলা হয়েছে। প্রথম ধাপ স্থায়ী সিন্ধু কমিশন, দ্বিতীয় ধাপ নিরপেক্ষ বিশেষজ্ঞ, তৃতীয় ধাপ সালিসি আদালত। এবার বলেছে কি দেখো না, সিন্ধুর জল চুক্তি স্থগিতের প্রভাব ভারতের ওপর কি কি প্রভাব পড়েছে না, আন্তর্জাতিক ক্ষেত্রে বলতে পারো কি না ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, পরিবেশগত ভারসাম্যহীনতা বলতে পারো কি না তৈরি হয়েছে, এবং কি না ভারতের ক্ষেত্রে ব্রহ্মপুত্র নদীর ক্ষেত্রেও চায় না এইরকম কোনো পদক্ষেপ করতে পারে বলে ভারত আশঙ্কা করছে। এটা ইন্ডিয়ার ওপর ইম্প্যাক্ট। পাকিস্তানের ইম্প্যাক্টটা যদি আমরা দেখি সরাসরি অর্থনীতির ওপরে, শুধু অর্থনীতি নয়, তার সঙ্গে খাদ্য নিরাপত্তা আছে, তার সঙ্গে জল সংকট, এবং তার সঙ্গে কি না ইলেকট্রিসিটির প্রবলেমের মধ্যে পড়তে পারে পাকিস্তান, এগুলো পাকিস্তানের ওপরে ইম্প্যাক্ট। এরপর অন্যান্য যে সমস্ত সমস্যা, যে ভারত এত কেন কঠিন পদক্ষেপ নিল বা এই পদক্ষেপ নেওয়ার জন্য কি ভারতই একমাত্র দায়ী, তো এখানে ভারতকে প্ররোচনা দিয়েছে কে না পাকিস্তান প্রথম থেকেই কিষানগঙ্গা এবং রাতলে ড্যামের ওপরে অবজেকশন জানিয়ে আসছিল, এবং পাকিস্তান কি করলো ভারতের কিষানগঙ্গা হাইড্রোইলেকট্রিক প্রজেক্টকে কি না বাইপাস করলো, কি না প্রথমে যাওয়া উচিত ছিল নিউট্রাল এক্সপার্টের কাছে না গিয়ে তারা ডিরেক্টলি কমপ্লেন জানালো কোথায় না আমাদের পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন যেটা রয়েছে নেদারল্যান্ডের হেগে। এখানেই বলতে পারো কিনা ট্রিটিটা কিন্তু ভায়োলেট হয়ে গেল, এখানেই ট্রিটি ভায়োলেট হয়ে গেল। তো তারপর বায়োডাইভার্সিটি ইম্প্যাক্ট যদি আমরা দেখি না, সাহারপুর কান্দি এবং উজ প্রজেক্ট যেটা কিনা বলতে পারো এই দুটো প্রজেক্ট কিনা প্রকল্পগুলি রাভি নদীর প্রবাহকে কিনা ডাইভার্ট করতে পারে এবং সিন্ধু নদীর কিনা ডলফিন এবং তাদের আবাসস্থলকে প্রভাবিত করতে পারে। জলবায়ু পরিবর্তন যেটা কিনা ভারত 2001 সাল থেকে পাকিস্তানকে বলে আসছে যে এই যে চুক্তিটা ইন্দাস ওয়াটার ট্রিটির পুনর্নবীকরণ দরকার, তার কারণ
সিন্ধু অববাহিকায় প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে এবং বলতে পারো কি জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাই এই চুক্তিটা নতুন করে নবীনকরণ দরকার। আর চতুর্থত কি না, ভারত 2016 সাল থেকে বলে আসছে যে জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না। যতক্ষণ না পাকিস্তান টেরোরিজমকে মদদ দেওয়া বন্ধ করছে বা ভারতের ওপর বলতে পারো আঘাত আনা বন্ধ করছে, ততদিন পর্যন্ত কি না বা বন্ধ করছে ততদিন পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউশন থাকতে পারে। 2016 সালের বক্তব্যটাই বলতে পারো 2025 সালে এসে ভারত সরকার কি না বলবৎ করলো, এবং এই সমস্ত কারণকে কেন্দ্র করেই কিন্তু আজকে যদি আমরা দেখি এই ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা কিনা ইন্ডিয়া ভায়োলেট করেছে। উপসংহারে ভারত বলতে চেয়েছে যে ভারত যে স্থগিত করেছে, ভারত কিন্তু ক্যান্সেল করেনি এখনো পর্যন্ত। তো স্থগিত করার মাধ্যমে ইন্ডিয়া একটা ইন্টারন্যাশনালি মেসেজ দিতে চেয়েছে। মেসেজটা কি না, শুধু খাতায় কলমে চুক্তি থাকলে হবে না, চুক্তিকে আসল ক্ষেত্রে বলবৎ করতে হবে, মানতে হবে, এবং এটা যদি দুটো দেশ খোলা মনে মানতে পারে এবং এখানে যদি ভারতের কোনো স্বার্থ ক্ষতি না হয়, একমাত্র তখনই বলতে পারো কি না এই চুক্তিগুলোই বা বলতে পারো আবার নতুন করে স্টার্ট করা সম্ভব। তাহলে এই ছিল আমাদের উপসংহার। এইভাবে জিনিসটাকে তোমাকে নামাতে হবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না। এই রকম আরও আমাদের ডেসক্রিপটিভ টপিক নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।